ওয়েলকাম টু এই ক্লাসরুম। সকলকে গুড ইভিনিং জানাই। আজকে আমাদের জিওগ্রাফির তৃতীয় ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করছি, মেনলি আমাদের ফোকাস ডাব্লিউবিসিএস। সেই ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এসেছে, অর্থাৎ যেগুলো থেকে আমাদেরকে একটু বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। একই সাথে আমরা জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির ইন্ট্রোডাকশন পড়েছিলাম, অর্থাৎ ভারতের ম্যাপ দেখেছিলাম। সেখানে ভারতের বিভিন্ন যে রাজ্য, অঙ্গরাজ্য রয়েছে তার বর্ডার কার কার সাথে শেয়ার করছে, তার কোস্ট লাইন কত আছে এবং অন্যান্য কিছু ডেটা তৈরি আমরা করেছিলাম এবং সেগুলো পড়েছিলাম, এবং সেখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো প্রিভিয়াস ইয়ার্স যখন আমরা কোশ্চেনগুলো অ্যানালিসিস করছিলাম তখন দেখেছিলাম যে ফিজিওগ্রাফিক ডিভিশন যেটা আছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির, সেখান থেকে একটা হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। প্রায় 10% টোটাল যে আমাদের সিলেবাস রয়েছে তার 10% কোশ্চেন এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে আসছে। তাই এই ফিজিওগ্রাফিক ডিভিশনটা পরীক্ষার এক্সাম ওরিয়েন্টেড যদি আমরা পড়াশোনা করি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই ফিজিওগ্রাফিক ডিভিশন নিয়েই আজকের আমাদের ক্লাস। যে ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো আছে ভারতবর্ষের, টোটাল ভারতবর্ষটাকে কি কি ভাগে ভাগ করা যায় এবং তারপরে ওই ভাগগুলো থেকে একটা একটা পার্ট আমরা ডিটেলসে পড়বো। তো প্রথমে আমাদের এই হেডিং দেখেই বুঝতে পারছো আজকে ফিজিওগ্রাফিক ডিভিশন হচ্ছে। ফার্স্ট আমাদের যে পেজ রয়েছে সেই পেজে যদি দেখো তাহলে কি দেখবে, ফার্স্ট লাইন যে ইন্ডিয়া ক্যান বি ডিভাইডেড, অর্থাৎ ইন্ডিয়াকে আমরা ভাগ করতে পারি বা ভাগ করা যায় ইন্টু 6টা ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন। টোটাল আমরা যদি ভারতবর্ষ দেখি, টোটাল ভারতবর্ষটাকে টোটাল আমরা 6টা ফিজিওগ্রাফিক ডিভিশনে ভূপ্রকৃতিগতভাবে 6 ভাগে পুরো ভারতবর্ষকে আমরা ভাগ করতে পারি। কি কি, তার আগে আমরা এর পেছনের এই ম্যাপটা একবার জাস্ট দেখে নেব। এই হচ্ছে টোটাল আমাদের ইন্ডিয়ান ম্যাপ। এই ম্যাপটা যদি দেখি একদম উপরে উত্তরে আমরা যখন পড়েছিলাম আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ রয়েছে, একদম বিভিন্ন যে টোটাল 28টা অঙ্গরাজ্য রয়েছে, এবং নিচে এদিকে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, ওদিকে আরব সাগরের মধ্যে আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। তো সেইগুলো মিলে টোটাল আমরা 6 ভাগে ভাগ করেছি। এই যে টোটাল 6 ভাগে ভাগ করেছি সেগুলোকে দেখো আলাদা আলাদা কালারে আমরা ডিভাইড করেছি। এক একটা কালার এক একটা ডিভিশনকে রিপ্রেজেন্ট করছে। যেমন উপরের দিকটা আমরা যদি ব্রাউন কালার দেখি সেটা এক কালার, হালকা যেটা আমাদের এই গ্রিন কালার রয়েছে সেটা এক কালার, একটা ডিভিশনকে রিপ্রেজেন্ট করছে। আমাদের এই ডিপ গ্রিন যেটা রয়েছে সেটা একটা, এই হালকা গ্রে কালারের সেটা একটা, ইয়েলো, এবং এদিকে আমাদের ব্লু কালারের ইন্ডিয়ান ওশানের মধ্যে সেগুলো রয়েছে। তাহলে আমরা এখানে দেখব এই যে 6টা ডিভিশন বললাম, 6টা ডিভিশন কি কি। একদম প্রথমেই আমরা দেখছি কি রয়েছে, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, নেক্সট নর্দার্ন গ্রেট প্লেন, 3 নাম্বার পেনিনসুলার প্ল্যাটু, 4 কোস্টাল প্লেন, 5 আইল্যান্ড এবং 6 ইন্ডিয়ান ডেজার্ট। এটাই আমরা একটু ম্যাপে দেখি কোথায় কোথায় কোনটা রয়েছে। তাহলে ফার্স্ট পার্ট আমরা পড়লাম কি, গ্রেট ইন্ডিয়ান আমাদের নর্দার্ন মাউন্টেন। এই যে নর্দার্ন মাউন্টেন একদম উত্তরে, একদম উত্তরে কি রয়েছে আমরা জানি, আমাদের ভারতবর্ষ যখন আমরা ম্যাপ পড়েছিলাম তখন হিমালয় পর্বতশ্রেণী রয়েছে। সেই হিমালয় পর্বতশ্রেণীকে এটাকে কি বলা হচ্ছে, যেহেতু উত্তর দিকে রয়েছে তাই এটাকে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন হিসাবে একটা ভাগ করা হচ্ছে। এটা যদি আমরা ম্যাপটা দেখি এই দিকে, এইটা আমরা জানি কি আমাদের জম্মু কাশ্মীর আগে ছিল, তারপর 2019 সালের 5ই আগস্ট কি করা হলো, একটা বিল আনা হয়েছিল যেখানে জম্মু কাশ্মীরটাকে দুটো ভাগে, জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল মাধ্যমে জম্মু কাশ্মীরকে দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছিল, লাদাখ এবং জম্মু কাশ্মীর। সেই অংশটা রয়েছে এখানে। আমাদের হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে। উত্তরাখণ্ডে আমরা যখন আবার প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা পড়েছিলাম সেখানে দেখেছিলাম এই জায়গাটাতে আমাদের একটা প্রতিবেশী দেশ আছে। এই প্রতিবেশী দেশটা কি নাম, এটা হচ্ছে নেপাল। এই অংশটা কিন্তু আমরা এটাকে ব্রাউন কালার কেন করি, তার কারণ যেহেতু নেপাল অন্য একটা দেশ, আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ছে না, তার জন্য আমরা এটাকে ব্রাউন কালার করিনি। কিন্তু এই পার্টটার মধ্যেও ওই নর্দার্ন আমাদের হিমালয়ান পার্টটা পড়ে। এখানে আমাদের একটা জানি ভুটান আছে, তারপরে এখান থেকে আবার সিকিম এবং আসাম, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলো রয়েছে। এই টোটাল ব্রড যে টোটাল ব্রাউন কালারের আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নর্দার্ন মাউন্টেন, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল।
নেক্সট আমরা যদি দেখি এই যে অংশটা, এই অংশটা কি, এই যে গঙ্গা লেখা রয়েছে, গঙ্গার অর্থাৎ আমরা জানি যে যে পর্বতগুলো আমাদের রয়েছে নর্দার্ন পর্বত, সেখান থেকে প্রচুর পরিমাণ নদী সমগ্র ভারতবর্ষের নিচের দিকে নেমে আসছে, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। তো ওই যে নদীগুলো তার পলি বালি নিয়ে আসছে, সেই পলি বালিগুলো জমা করে একটা বিশাল বড় একটা বিস্তীর্ণ প্লেন বা সমভূমি তৈরি করেছে। সেই সমভূমিটাকে আমরা কি নাম দিয়েছি, নর্দার্ন প্লেন, অর্থাৎ উত্তরের সমভূমি অঞ্চল। একদম ওপরে রয়েছে মাউন্টেন, তার নিচে নদীবাহিত যে পলি বালি কাদা মিলে সমভূমি তৈরি হচ্ছে, সেটা আমাদের নর্দার্ন প্লেন। নেক্সট আমরা যদি দেখি সবচাইতে বড় এই মাঝের অংশটা, 3 নম্বর যে অংশটা রয়েছে, সেটা আমাদের কি, পেনিনসুলার প্ল্যাটু। পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে রয়েছে, অর্থাৎ এটা আমাদের কি, মালভূমি অঞ্চল। এটা মালভূমি রয়েছে। এই যে ইয়েলো কালারটা, এখানটা আমরা কি জানি, এখানে একটা রাজ্য আছে, এখানে পাঞ্জাব আছে, তার নিচে কে আছে, রাজস্থান আছে, এবং এটা গুজরাট। তাহলে এই রাজস্থানের মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চল আমাদের থর মরুভূমি রয়েছে, সেই মরুভূমি অঞ্চল বা ডেজার্ট রিজিয়ন রয়েছে। আর এই যে আমরা পড়েছিলাম যে ভারতবর্ষের 3 দিকে সমুদ্র রয়েছে, একদম এদিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে কে, আরাবিয়ান সি, পূর্ব দিকে রয়েছে কে, বে অফ বেঙ্গল, এবং একদম নিচে আমাদের দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ানের। অর্থাৎ যে অঞ্চলটা, যে অঞ্চলটাতে আমাদের এই সমভূমি এই ভূপৃষ্ঠটা নদীর এই সমুদ্রের সাথে মিশছে, সেটা কি আমরা জানি উপকূল বলে। অর্থাৎ উপকূলের ওই অংশতেও অনেক কিন্তু প্লেন দেখা যাচ্ছে, সমভূমি রয়েছে। যেমন উত্তর দিকে নদীবাহিত সমভূমি রয়েছে, সেরকম এখানেও কোস্টাল অর্থাৎ উপকূলীয় সমভূমি রয়েছে। এই যে ডিপ গ্রিন কালারের যে অংশটা, এটা হচ্ছে আমাদের পুরোটাই উপকূলীয় সমভূমি বা কোস্টাল প্লেন রিজিয়ন। একটা গেল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এবং আরেকটা বলেছি আমরা, টোটাল বলেছি 6টা রিজিয়ন, যেটা হচ্ছে ইন্ডিয়ান আইল্যান্ডস। অর্থাৎ আইল্যান্ডস গুলো কি, তার চারদিকে জল থাকে। এই আরাবিয়ান সি এর মধ্যে এখানে আছে আমাদের লাক্ষাদ্বীপ, এখানে একটা দ্বীপপুঞ্জ রয়েছে, এবং এই দিকে আমরা জানি আন্দামান এবং নিকোবর, এই দুটো হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ। টোটাল 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন, মাউন্টেন, দুটো প্লেন, ডেজার্ট, আমাদের প্ল্যাটু রয়েছে, এবং আইল্যান্ড। এই হচ্ছে 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা কোনো জায়গায় সমস্যা হয়, সবসময় কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। যদি শোনা না যায় বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। তাহলে ম্যাপ থেকে আমরা বুঝে গেলাম কোন এলাকাতে কোন ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো রয়েছে। এরপরে এই যে আমরা একটু আগে বললাম যে মাউন্টেন রয়েছে, প্লেন রয়েছে, প্ল্যাটু রয়েছে বা হিল রয়েছে, সেই হিল গুলো বা এই যে ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো আমরা করছি, সেগুলো তো একটা কোনো বেস থাকবে। অর্থাৎ কোন কত থেকে কোন অংশটা আমাদের প্লেন বলছি, সমভূমি বলছি, কোনটা মালভূমি বলছি, কোনটা পাহাড় বলছি, সেটা কিসের রেসপেক্টে হয়, সেটা আমাদের এই ম্যাপটা এখানটা যদি দেখি, সেটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো একটা অংশ কতটা উঁচু বা তার ভূমিগত অবস্থান সেটা হলো, এবং তার ভূপ্রকৃতি কেমন তার উপর বিশেষ করে করা হয়। ওই যে 6টা ভাগ করা হলো, সেরকমই এখানে আমরা একটা 4টে ভাগে ভাগ করেছি। যে টোটাল যে 100% আমাদের ইন্ডিয়ার যদি ভূমিরূপটাকে দেখি, আমরা ভূপৃষ্ঠ দেখি, তো তার মধ্যে আমরা কি কি দেখতে পাই, মাউন্টেন দেখতে পাই, আমরা হিলি রিজিয়ন দেখতে পাই, অনেক পাহাড় আছে, মালভূমি রয়েছে, এবং প্লেন রয়েছে। তো কত থেকে কত, ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা হলে সেটাকে আমরা মাউন্টেন বলবো, কতটাকে হিল বলবো, কোনটাকে প্ল্যাটু বলবো, এবং কোনটা লাস্টে সমভূমি বলবো, সেটা যদি দেখি, এবং তার পরিমাণ কত, টোটাল 100% এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা সেটা কি বলবো। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, মাউন্টেন রিজিয়ন বা আমাদের পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল কত, সেটা হচ্ছে, বা আমরা যদি একদম নিচ থেকে দেখি, নিচ থেকে যদি দেখি প্লেন বা সমভূমি, সমভূমি কোন অংশটাকে বলা হচ্ছে, বিলো 305 মিটার। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো এলাকার উচ্চতা যদি 305 মিটারের কম হয়, সেটা আমাদের হবে প্লেন রিজিয়ন। এবং এর পার্সেন্টেজ যদি দেখি, সবচাইতে বেশি, সেটা হচ্ছে প্রায় 43% আমাদের রয়েছে প্লেন। আমাদের নর্দার্ন গ্রেট প্লেন দেখলাম, এবং কোস্টাল যে প্লেন গুলো রয়েছে সেগুলো মিলে আমাদের এই টোটাল প্লেন রয়েছে। নেক্সট আমরা যদি দেখি 305-এর পরে বেশি আরেকটু উচ্চতা বাড়ছে, প্ল্যাটু, যেটা আমরা মালভূমি বলি, বন্ধুর এলাকা হয়, উঁচু নিচু একটু ঢেউ খেলানো অংশ থাকে, সেটা প্ল্যাটু। তার উচ্চতা কত, সেটা হচ্ছে 305 থেকে 914, 305 থেকে 914 মিটার উচ্চতা পর্যন্ত যে রিজিয়ন গুলো রয়েছে, যে
ভূপ্রকৃতিগত অবস্থান রয়েছে সেগুলোকে আমরা বলছি প্ল্যাটু বা মালভূমি, যার টোটাল পরিমাণ কত 27.7%, অর্থাৎ 27.7% টোটাল 100%-এর মধ্যে আমাদের প্ল্যাটু বা মালভূমি রয়েছে। এরপরে মালভূমি থেকে আমরা জানি পাহাড় আরেকটু উঁচু হয়, তাহলে এখানে 914 মিটার পর্যন্ত হয়েছিল প্ল্যাটু। এরপরে তারপর থেকে শুরু হচ্ছে 915 থেকে 2135 মিটার, 915 থেকে 2135 মিটার উচ্চতা পর্যন্ত যে রিজিয়ন রয়েছে সেটাকে আমরা বলছি হিলি রিজিয়ন বা পাহাড়ি এলাকা যেগুলো রয়েছে। সেই পাহাড়ি এলাকা কতটা, প্রায় 18.6, 18.6% হচ্ছে আমাদের এই হিলি বা পাহাড়ি এলাকা। এবং তার উপরে পাহাড়টাও যখন আরো অনেক বেশি উঁচু হচ্ছে, অনেক বেশি উচ্চতার মধ্যে থাকছে, সেটাকে আমরা বলি মাউন্টেন রিজিয়ন বা আমাদের পার্বত্য অঞ্চল। সেটা এই যে 2135 মিটার ছিল, তার উপরের থেকে যে হাইটটা হচ্ছে এভাব 2035 মিটার, 2135 মিটার, সেটা আমাদের মাউন্টেন রিজিয়ন, যার পরিমাণ 10.7%। এগুলো কিন্তু প্রিলিমস এবং মেন দুটো পরীক্ষায় আসে যে মাউন্টেন রিজিয়ন ভারতবর্ষের মধ্যে টোটাল তার পার্সেন্টেজ কত, বা হিলি রিজিয়ন, প্ল্যাটু, প্লেন, যে কোনো টপিক তুলেই আমাদেরকে পরীক্ষায় দিতে পারে যে কত হাইট থেকে কত হাইট পর্যন্ত এটাকে আমরা প্লেন বলবো বা প্ল্যাটু বলবো, বা এর টোটাল 100-এর মধ্যে এর অবস্থানটা কত। এই গেল আমাদের 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন ছিল এবং মাউন্টেন হিলি এগুলো কত কত পার্সেন্টেজ পর্যন্ত আছে। তাহলে আমরা যে টোটাল 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন পড়েছিলাম তার মধ্যে 1 নম্বরে ছিল কে, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। এই যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন উপরে ছিল, আমরা এখানে কি দেখেছিলাম, এটা ব্রাউন কালারের ছিল, এখানে এখন সেটা হালকা স্কাই কালারের করে দেওয়া হয়েছে। এই অংশটা হচ্ছে আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। এই নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা তোমরা কিছু কিছু বইতে দেখতে পারো যে হিমালয়ান রিজিয়ন বলেও উল্লেখ আছে, যেহেতু টোটালটার মধ্যে হিমালয়ের আধিপত্যটা, হিমালয়কে কেন্দ্র করেই এটা সবচাইতে বেশি অংশ রয়েছে, তার জন্য এটাকে অনেক বইয়ে দেখবে তোমাদের হিমালয়ান রিজিয়নও বলা হয়েছে। কিন্তু আমরা যেহেতু উত্তর দিকে রয়েছে, উত্তরের হিমালয় রিজিয়ন রয়েছে। তো এই যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন টোটাল ভারতবর্ষকে 6 ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে প্রথম ছিল ওটা। এই নর্দার্ন মাউন্টেনটাকেও আমরা তিনটে ব্রড ভাগে, তিনটে ভাগে আমরা ভাগ করছি। কি কি ভাগ, একটা আমাদের হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ হিমালয়ের যে রেঞ্জ গুলো রয়েছে সেগুলো, ট্রান্স হিমালয়, হিমালয়ের আরো উত্তর দিকে যে অংশ রয়েছে তিব্বতের মধ্যে সেই ট্রান্স হিমালয়, এবং নর্থ ইস্টার্ন হিল, অর্থাৎ উত্তর পূর্ব দিকের আমাদের এখানে যে 7 সিস্টার্স আমরা পড়েছিলাম, সেই 7 সিস্টার্স এলাকাতে বেশ কিছু পাহাড় দেখা যায়, সেই পাহাড়টাকেও আমরা কি বলছি, নর্থ ইস্টার্ন হিল, এই রিজিয়নটাকে বলা হচ্ছে। তাহলে নর্দার্ন মাউন্টেনকে আমরা 3 ভাগে ভাগ করছি, হিমালয়, তার উত্তরে রয়েছে ট্রান্স হিমালয়, এবং উত্তর পূর্ব দিকে রয়েছে আমাদের হিলি রিজিয়ন গুলো রয়েছে। এতদূর পর্যন্ত যেটা বললাম, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলো বা জানাও। এই ম্যাপটা আমরা আরেকবার কি বললাম, ওটা ব্রাউন কালার ছিল, এখানে আলাদা কালার করা হয়েছে। একদম উপরে আমাদের এখানে কি রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে সিকিম আছে, আর এদিকে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম অংশটা রয়েছে। এই টোটালটা মিলে এবং নর্থ ইস্টার্ন যে রিজিয়নটা রয়েছে সেটাকে মিলে 3টে ভাগে আমরা ভাগ করেছি। এখানে দেখো কিছু কিছু নাম দেওয়া আছে, লাদাখ, কাশ্মীর, জাসকার, লাহুল স্পিতি, এগুলো আমরা ডিটেলসে নেক্সট যে এগুলো রয়েছে আমাদের পিপিটির মধ্যে পেজ রয়েছে সেটা নিয়ে পড়বো। তাহলে টোটাল যে হিমালয়ান নর্দার্ন যে প্লেন ছিল, মাউন্টেন ছিল, তার মধ্যে আমরা দেখলাম 3টে ভাগ, হিমালয়, ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টের হিল বা পাহাড়ি এলাকা রয়েছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বললাম আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল। তো এই যে হিমালয় পার্বত্য অঞ্চল যে পড়বো, তার আগে আমাদেরকে দেখতে হবে এই যে হিমালয় বলছি, হিমালয়টা উৎপত্তি কিভাবে হলো, হিমালয় কোথা থেকে তৈরি হলো, সেই জিনিসটাকে আমাদেরকে পড়তে হবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের সব ধরনের পরীক্ষাতেই দেয়, আমাদের যেমন বিসিএস এ দেয় বা অন্যান্য যে মিসলেনিয়াস বলো বা এসএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু দেয়। তাহলে আমরা কি দেখবো এখানে, ফরমেশন অফ দা হিমালয় মাউন্টেন, কিভাবে গঠন হলো, কিভাবে তৈরি হলো। তো এই গঠনটা জানবার জন্য আমাদেরকে
তার একটু ইতিহাসটা জানতে হচ্ছে। ইতিহাস জানতে গেলে আমরা কি দেখছি, এখানে দুটো টার্ম আছে, একটা কি নাম প্যানজিয়া, আর একটা নাম প্যানথালাসা। প্যানজিয়াটা কি? প্যানজিয়া বলছে, এখানে যদি আমরা ম্যাপটা দেখি, এটা টোটাল আমাদের এখনকার যে পৃথিবীর আমরা ম্যাপ দেখি তার থেকে কিন্তু অনেকটা আলাদা। প্যানজিয়াটা কি বলছে, ইন দা বিগিনিং, একদম প্রথমে কি ছিল, অল দ্য ল্যান্ডমাস, অর্থাৎ যত আমাদের ভূমিরূপ ছিল সেগুলো কি ছিল পৃথিবীর মধ্যে, ওয়াজ কনসেন্ট্রেটেড ইন ওয়ান প্লেস, একটা মাত্র জায়গাতে সীমাবদ্ধ ছিল, একটা মাত্র অংশের মধ্যে আবদ্ধ ছিল, যেটাকে কি নামে ডাকা হতো, সেটা হচ্ছে প্যানজিয়া। এটা হচ্ছে প্যানজিয়া। এই ম্যাপটা যদি আমরা দেখি, এই যে গ্রিন কালারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যানজিয়া, অর্থাৎ এখন যে আমরা ম্যাপ দেখি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা আলাদা। এখন যেমন আমাদের ওশিয়ান এবং আমাদের কন্টিনেন্ট রয়েছে সেগুলো আলাদা আলাদা রয়েছে, কিন্তু তখন শুধুমাত্র একটা ছিল, একটাই ল্যান্ড ছিল, ল্যান্ডমাস, যার নাম ছিল প্যানজিয়া। এবং এই যে প্যানজিয়া ল্যান্ডটা থাকলো, সেই প্যানজিয়া ল্যান্ডকে ঘিরে একটা বিশাল বড় সমুদ্র ছিল, বা যেটাকে বলা হতো সুপার ওশিয়ান, তার নাম ছিল প্যানথালাসা। বোঝা গেল, একটা ল্যান্ড যার নাম প্যানজিয়া, এবং ওই প্যানজিয়াকে ঘিরে যে সমুদ্র থাকছে, যে একটা বিশাল বড় সমুদ্র রয়েছে, তার নাম ছিল প্যানথালাসা। বোঝা গেছে এই প্যানজিয়া এবং প্যানথালাসার এই ব্যাপার। এরপরে কি হলো, এই দুটো তো ছিল প্যানজিয়া এবং প্যানথালাসা, এর সাথে আমরা দু তিনটে টার্ম পড়ে থাকি, একটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড, একটা গন্ডোয়ানা ল্যান্ড, এবং একটা হচ্ছে টেথিস সি। এই আঙ্গারা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড এবং টেথিস সি এগুলো কি, এই যে ডিউরিং দা আমাদের কি দেখছি এখানে কার্বনিফেরাস পিরিয়ড, কার্বনিফেরাস যুগ যখন চলছে, অধ্যায় যখন চলছে, তখন একটা বিশাল বড় আর্থ মুভমেন্ট হলো, অর্থাৎ ভূমিকম্প বলো বা অন্যান্য যে আর্থ মুভমেন্ট হচ্ছে, তার ফলে এই যে প্যানজিয়া ছিল একটা পার্ট, সমগ্র পৃথিবীতে একটাই ল্যান্ড পার্ট ছিল, সেটা কি করলো, মেনি পার্টসে, অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল, গট ক্র্যাকড, এটা বিচ্ছিন্ন হয়ে গেল, একটা ভাগ হলো। এবং বিগেস্ট যে ক্র্যাকটা ছিল, যে টোটালটা ছিল, সেটাকে কি করা হলো, সেটাকে দুই ভাগে ভাগ হয়ে গেল, দুটো পার্টে, ইনটু টু পার্টস। যেটা উত্তর দিকের পার্ট, নর্দার্ন পার্ট, সেটাকে কি নাম ডাকা হচ্ছে, আঙ্গারাল্যান্ড বা লওরাসিয়া। আঙ্গারাল্যান্ড বা লওরাসিয়া, এটা হচ্ছে উত্তর দিকের পার্টটা, এবং দক্ষিণ দিকের এই যে সরি, এটা আরেকটা লাইন বলে দিই, এই যে উত্তর দিকের পার্টটা গেল, উত্তর দিকের মধ্যে কি কি রইলো, আমাদের আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে, অর্থাৎ এখন আমরা যে ভূমিরূপ গুলো দেখি, এখন যে কন্টিনেন্ট গুলো দেখি সেগুলো, এবং এশিয়ার কিছুটা অংশ রয়েছে, যার মধ্যে সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়াটা ছিল না, আমেরিকা ছিল, ইউরোপ ছিল, মানে নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়া রয়েছে, যার মধ্যে সাউথ ইস্ট এশিয়াটা ছিল না, এটা আঙ্গারা ল্যান্ডের মধ্যে পড়ছে। নিচ দিকে যে অংশটা, এই জায়গাটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে লওরাসিয়া, ইউরেশিয়া রয়েছে, আমাদের এখানে নর্দার্ন আমেরিকা রয়েছে, এবং এশিয়ার কিছুটা অংশ রয়েছে। সাউথের যে অংশটা, সাউদার্ন যে পার্টটা, সাউদার্ন পার্টটাকে কি বলা হচ্ছে, গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কি রয়েছে, কোন কোন এখনকার যে কন্টিনেন্ট রয়েছে, মহাদেশ রয়েছে, সেগুলোর মধ্যে কি আছে, আমাদের সাউথ আমেরিকা ছিল, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এবং ওই যে আঙ্গারা ল্যান্ডের মধ্যে সাউথ ইস্ট এশিয়া বাদ গেল, সেই সাউথ ইস্ট এশিয়াটাও আমাদের এই গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে থাকলো। তাহলে ওই যে টোটাল প্যানজিয়া ছিল একটা বিস্তীর্ণ একটা মাত্র এরিয়া, সেটা আর্থ মুভমেন্টের জন্য ভেঙে গেল, যখন ভেঙে গেল তখন তার মধ্যে জল ঢুকে গেল, সেখানের মধ্যে কি হলো, উইথ দ্য কামিং অফ হিউজ ওয়াটার বডি, একটা বিশাল একটা সমুদ্রের ওখানে জল ঢুকে যাচ্ছে এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে, যেটা পরবর্তীকালে কি নাম ডাকা হলো, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হিমালয় পর্বত কোথা থেকে উৎপত্তি হচ্ছে, টেথিস সি থেকে, সেই সেই অংশটার নাম হচ্ছে আমাদের টেথিস সি। প্যানজিয়া এবং প্যান্থালাসা ছিল, তারপরে সেটা ভেঙে গিয়ে আঙ্গারাল্যান্ড, গন্ডোয়াল্যান্ড হলো, এবং তার মাঝে যে জল ঢুকলো, সেই একটা বিশাল বড় সমুদ্র তৈরি হলো, সেই সমুদ্রটার নাম আমাদের টেথিস সি। এই হলো কিছুটা অংশ, প্যানজিয়া দেখলাম আমরা, টেথিস সি দেখলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে প্লেট, অর্থাৎ এই যে প্রথমেই বললাম যে আমাদের এক্সাম ওরিয়েন্টেড কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই ধরনের আমরা যেহেতু পড়াশোনা করব, তাহলে আমরা দেখলাম কোথা থেকে টেথিস সি হয়েছিল। এরপরে যে কনসেপ্টটা হয় যে হিমালয় পর্বত তৈরির যে থিওরি থাকে, প্লেট টেকটনিক থিওরি,
তার জন্য আমাদেরকে প্লেট গুলো এরপরে পড়তে হবে। তাহলে আমরা জানি ভারতের পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে তার নিচের যে অংশগুলো রয়েছে তার আর্থ ক্রাস্টটা সেগুলো কি কতগুলো প্লেট দিয়ে তৈরি, অর্থাৎ কি রয়েছে তার মধ্যে 6টা বড় প্লেট এবং প্রায় 20টা স্মল প্লেট, এই দুটোর কম্বিনেশনে তৈরি। এই প্লেটগুলো কি করছে, ফ্লোটিং অর্থাৎ ভাসছে কোথায়, অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার অংশটা কি আমাদের একদম উপরে রয়েছে কি লিথোস্ফিয়ার থাকে, শিলামণ্ডল রয়েছে, শিলামণ্ডলের নিচে এবং যখন আমরা এটা নিয়ে একটা ডিটেলসে ক্লাস করানো যায় সেটা পড়বো, এবং নিচে ম্যান্টেল রয়েছে, আপার ম্যান্টেল। সেই আপার ম্যান্টেলের উপরে কিছু একটা উইক, একটা দুর্বল এবং ভঙ্গুর অংশ আছে, থকথকে জেলির মতো অংশ আমরা জানি, তার মধ্যে দিয়ে এই যে প্লেট গুলো সেগুলো কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে এবং তার মধ্যে হালকা কিছুটা কিন্তু মুভমেন্ট হয় প্লেট গুলো একের সাথে একটা প্লেট, এবং এই প্লেট গুলো কিন্তু বিস্তীর্ণ একটা বিশাল বড় রয়েছে, যার মধ্যে কখনো কখনো একটা পুরো মহাদেশ বা অনেকগুলো দেশ তার মধ্যে থেকে যায়। সেই হচ্ছে আমাদের প্লেট, অর্থাৎ ছোট নয়, টোটাল 6টা বড় প্লেট এবং 20টা স্মল প্লেটের কম্বিনেশনে তৈরি। এই যে প্লেট গুলো হলো, এই প্লেট গুলো আমরা যেমন আমরা জানি পৃথিবীটাকে জল রয়েছে এবং স্থল রয়েছে, অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর রয়েছে, সেরকমই দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটার কি নাম, প্লেট, কন্টিনেন্টাল প্লেট, এবং আরেকটা প্লেটের নাম ওশেনিক প্লেট, অর্থাৎ যেগুলো মাটি ভূপৃষ্ঠ রয়েছে সেটা কন্টিনেন্টাল প্লেট। এই কন্টিনেন্টাল যে প্লেট গুলো, সেই প্লেট গুলো কি কি নিয়ে তৈরি, একটা হচ্ছে যেটাকে আমরা শর্টে বলছি সিয়াল, বা আমরা জানি সিয়ালকে কি হচ্ছে, সিলিকা থাকে আমাদের, সিলিকা, আরেকটা থাকে কি অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়াম। এই দুটোর সিলিকার SI এবং অ্যালুমিনিয়ামের AL, এই দুটোকে মিলে তৈরি হচ্ছে সিয়াল, অর্থাৎ কন্টিনেন্টাল প্লেটের মধ্যে এই দুটো মেন উপাদান কন্টিনেন্টাল যে প্লেট গুলো রয়েছে। আর ওশেনিক প্লেট অর্থাৎ সমুদ্রের যে প্লেট গুলো থাকছে সেগুলোর মধ্যে কি কি থাকছে, সীমা, অর্থাৎ SI তে আমরা একটু আগেই পড়লাম কি সিলিকা, এবং MA যেটা রয়েছে সেটা কি আমাদের ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটা MA আমরা জানি হিসাবে ধরা হয়, এবং SI এবং MA সীমা এটাকে শর্টে আমরা বলে থাকি। এগুলো দিয়ে তৈরি দু ধরনের আমাদের প্লেট হলো। এই যে প্লেট হলো এইগুলোর মধ্যে আমাদের আবার জানি একটু আগে বললাম প্লেট গুলো কি করছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসছে, তার জন্য এই যে মুভমেন্ট গুলো রয়েছে, যে বর্ডার গুলো, বাউন্ডারি গুলো রয়েছে, সেটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। এই প্লেট গুলো যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা 3 ভাগে ভাগ করি প্লেট গুলোর যে মুভমেন্ট হচ্ছে সেটাকে। 1 নম্বর কি, কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, 2 হচ্ছে ডাইভারজেন্ট বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, এবং 3 নম্বর হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এরপরে আমরা ছবির মাধ্যমে এখানে দেখব যে কোনটা কনভার্জেন্ট, কোনটা ডাইভারজেন্ট এবং কোনটা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারির মধ্যে পড়ছে। প্রথমে এই ছবিটা যদি দেখি, এখানে দেখো এখানে দুটো আমাদের প্লেট রয়েছে, একটা প্লেট কি করছে এদিক থেকে এদিকে আসছে, আরেকটা প্লেট এদিক থেকে এদিকে আসছে, অর্থাৎ মুখোমুখি, একটা বাঁ দিক থেকে আসছে একটা ডান দিক থেকে আসছে। এই দুটো প্লেট যখন একে অপরের দিকে আসছে তখন যে আমাদের ভূমিরূপটা তৈরি হচ্ছে, যে বাউন্ডারিটা তৈরি হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে, কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। আমরা ছোটবেলায় কি দেখেছিলাম, দেখবে যখন ভূগোলে আমরা হিমালয় পর্বত যখন পড়েছিলাম, আমরা একটা এক্সপেরিমেন্ট স্কুলে পড়াকালীন করেছিলাম, যে অনেকটা কাদা নেওয়া হয় এবং দুটো ইট নেওয়া হয়, তারপরে দুটো ইটকে কি করা হয় এরকম ভাবে সামনের দিকে আনা হয় এবং মাঝের যে কাদাটা থাকে সেটা উপর দিকে ওঠে। সেরকমই এখানেও এই দুটো প্লেট কি করছে, একটা বাঁ দিক থেকে মুখোমুখি দুদিক থেকে আসছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ওটা তো দুটো ইট ছিল এবং অল্প কাদা ছিল, কিন্তু আমরা যদি এখানে কি বললাম, প্লেট গুলো বিশাল একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত, যার মধ্যে অনেক সময় মহাদেশ থাকছে বা অনেকগুলো দেশ নিয়ে তৈরি, তাই তার মধ্যে একটা বিশাল বড় আমাদের হিমালয়ের মতো পর্বত তৈরি হয়ে যায়। তো একটা হলো মুখোমুখি যেটা হচ্ছে সেটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভার্জেন্টটা ঠিক কি তার উল্টোটা, এটা যেমন মুখোমুখি হয়েছিল, এটা কি করছি, একটা এদিকে চলে যাচ্ছে এবং একটা উল্টো দিকে চলে যাচ্ছে, দুটো দুদিকে চলে যাচ্ছে। কনভার্জেন্ট মুখোমুখি হচ্ছিল, ডাইভার্জেন্ট দুই দিকে চলে যাচ্ছে, ডাইভার্জ করে যাচ্ছে, যেটা কনস্ট্রাকটিভ, এবং যখন চলে যাচ্ছে তখন তার মাঝ থেকে অংশটা যে রয়েছে থেকে প্রচুর পরিমাণে শক্তি নিঃসৃত হয় এবং সেখানেও বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। এটা হলো আমাদের
ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, এবং 3 নাম্বার হলো ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। একটা মুখোমুখি হলো, একটা দুদিকে চলে গেল। একইভাবে এটা না গিয়ে আমরা এরকম ভাবে করতে পারি, একটা এইভাবে আসছিল, একটা এইভাবে পাশ কাটিয়ে চলে গেল, বা এখানে যে ম্যাপটা আছে একটা এইদিকে যাচ্ছিল, একটা এরকম ভাবে মুখোমুখি ধাক্কা না হয়ে দুটো পাশাপাশি চলে গেল, এবং তার ফলেও এই যে অংশটা মাঝের এই যে অংশটা রয়েছে সেখানেও যে বিস্তীর্ণ একটা ভূমিরূপ, বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটাও আমাদের প্লেট বাউন্ডারি, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারির মধ্যে পড়ছে। তো এই হলো প্লেট, কি কি ধরনের প্লেট, ওশেনিক এবং কন্টিনেন্টাল, তার সাথে প্লেট বাউন্ডারি কি কি, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা গেল। এরপরে আমরা দেখব কি যে এই যে হিমালয় পর্বত তৈরি হলো সেটা কোন প্লেট দিয়ে গেল, কোন প্লেটের মাধ্যমে তৈরি হলো, এবং এই যে কোন প্লেট বাউন্ডারি মুভমেন্টের ফলে হয়েছিল, এই তিনটের মধ্যে কোনটা। তো এতটা যেটা পড়ানো হয়েছে, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু লেখো, বা বুঝতে পেরেছো কিনা সেটাও একটু আমাকে কমেন্টে জানাবে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। কেউ একটু কমেন্ট করবে যে শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা দেখবো এই যে বললাম কিভাবে হিমালয় পর্বতটা তৈরি হলো। হিমালয় পর্বত কখন তৈরি হচ্ছে, দেখো এখানে বলেছে ইট হ্যাপেন্ড, কিভাবে হলো, যখন ইন্ডিয়ান প্লেটটা, ওই যে একটু আগে আমরা পড়লাম যে দুটো প্লেটের মুখোমুখি পরে, এখানে যদি ম্যাপটা এই ছবিটা যদি দেখো, এখানে দেখো দুটো প্লেটের কথা আমরা দেখতে পাচ্ছি, একটা কি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং একটা ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেটের মুখোমুখি আমরা যদি দেখি, একটা প্লেট এইভাবে গেছে আর একটা প্লেট এইদিকে গেছে, দুটো দুদিকে যখন আসছে মুখোমুখি আসছে, তখন আমরা একটু আগে কি পড়লাম সেটাকে কি বলে, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। দুটো প্লেট, ইন্ডিয়ান, ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেটটা বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা কি করলো, যখন মুভিং টুয়ার্ডস ইউরেশিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেটের দিকে আগিয়ে এলো, তখন সরি, তো এটা কি হলো বললাম, ইন্ডিয়ান প্লেটটা যখন ইউরেশিয়ান প্লেটের দিকে মুভ করলো, দুটো প্লেট মুখোমুখি এলো, তখন সেটা আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছিল। এটা কখন হয়েছিল, প্রায় বিটুইন 110 টু 40 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে, আমরা জানি 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, সেই এত বছর আগে আমাদের এই মুভমেন্টটা হয়েছিল দুটো প্লেটের মধ্যে, একটা ইন্দো অস্ট্রেলিয়ান এবং একটা ইউরেশিয়ান। কি হলো, ওশেনিক প্লেটটা যেটা ছিল, অর্থাৎ যেখানে আমরা দেখলাম প্যানজিয়া ভেঙে আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়াল্যান্ড তৈরি হচ্ছিল, তার মাঝে যে সমুদ্র তৈরি হয়েছিল টেথিস সি, সেই টেথিস সিটা যখন কি করলো, ডিসঅ্যাপিয়ার করলো, তখন মাঝখানে ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের সাথে কোলাইড করলো, অর্থাৎ মাঝখানে একটা ধাক্কা হলো, ওই দুটোর মধ্যে মুভমেন্ট হলো। তার ফলে টেথিস সিটার ভেতরে, একটা সমুদ্রের ভেতরে যে বিশাল পরিমাণে পলি বালি কাদা এই ধরনের অংশগুলো ছিল, সেগুলো উপর দিকে উঠতে শুরু করলো দুটো প্লেটের চাপে এবং বিভিন্ন কারণে। এটা কি করলো, এটা যখন দুটো প্লেট, ইন্ডিয়ান প্লেটটা এবং ইউরেশিয়ান প্লেটটা সামনের দিকে আসতে লাগলো, একে অপরের দিকে আসতে লাগলো, তখন কি করলো,
ফোল্ডিং, সিভিয়ার ফোল্ডিং, বিশাল একটা বিস্তীর্ণ কি তৈরি হলো, ভাঁজ তৈরি হলো বা ফোল্ড তৈরি হলো, যেটা কি তৈরি করলো আমাদের গ্রেট হিমালয়া। একদম সবচাইতে হিমালয়ের অংশ, আমরা যখন এরপরে ডিটেলসটা পড়বো গ্রেট হিমালয় দেখবো সবচাইতে উঁচু অংশ সেটা তৈরি হলো। কোন সময়ে এটা মনে করা হয় বা বিলিভ করা হয়, কখন? প্রায় 65 to 60 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এটা হচ্ছে আমাদের প্রায় 65 থেকে 60 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। হ্যাঁ, এটা তো ভঙ্গিল পর্বতের মধ্যেই পড়ছে। তারপরে কি হলো, এই হিমালয়া বিগান টু রাইজ কোথায়? এই যে প্রশ্নটা আমরা যদি দেখি, এই দুটো লাইনের মধ্যে অনেকগুলো প্রশ্ন হতে পারে, একটা একটা ছোট ছোট করে আমাদের প্রশ্ন হতে পারে। তো প্রথমে লাইনটা পুরোটা পড়ি, তারপরে তোমাদেরকে কোথায় কোথায় প্রশ্ন হতে পারে দেখাচ্ছি। হিমালয়া কি করলো, বিগান টু রাইজ, উঠতে শুরু করলো কি থেকে? টেথিস সি থেকে। কোন সময়ে? ইন দ্য টার্সিয়ারি এরা, টার্সিয়ারি যুগে। কিসের ফলে? দুটো প্লেট ছিল, একটা দুটো কন্টিনেন্টাল কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির মধ্যে হচ্ছে কি কি নাম? একটা ইন্ডিয়ান প্লেট বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এবং একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, যেটাকে আমরা বলে থাকি কি টাইবেটান প্লেটও বলা হয়। এখান থেকে তোমাকে পরীক্ষা কি দিতে পারে, যে হিমালয় পর্বত কোথা থেকে, কোন সমুদ্র থেকে হিমালয় পর্বত যেখানে আজকে রয়েছে তার আগে সেখানে কোন সমুদ্র ছিল? তাহলে উত্তর কি হবে? তেথিস সি। জিজ্ঞাসা করতে পারে তোমাকে কোন যুগে হিমালয় পর্বত তৈরি হয়েছিল, তাহলে কি তোমার উত্তর? টার্সিয়ারি এরা বা টার্সিয়ারি যুগে। কটা প্লেটের মুভমেন্টের জন্য আমাদের হিমালয় পর্বত তৈরি হচ্ছে? দুটো। এবং কোন প্লেট মুভমেন্ট গুলো, অর্থাৎ কোন ধরনের প্লেট বাউন্ডারি মুভমেন্টের জন্য হয়েছিল? কন্টিনেন্টাল কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। কন্টিনেন্টাল প্লেট ছিল কি কি? একটা ইন্দো অস্ট্রেলিয়ান বা ইন্ডিয়ান প্লেট, আর একটা ইউরেশিয়ান প্লেট। এবং কনভার্জেন্ট কেন হলো? যেহেতু দুটো মুখোমুখি আসছে, একটা এদিক থেকে আসছে, একটা এদিক থেকে আসছে। এরপরে এখানে যদি দেখি আমরা, ইন্ডিয়ান প্লেটটা কি করলো, আমরা এই ছবিটাতেই যদি দেখি, সাবডাক্ট করলো, অর্থাৎ নিচের দিকে নেমে গেল। কেন? তার কারণ এটা ছিল ডেন্সার, অর্থাৎ এর ঘনত্বটা অনেক বেশি বা ভারী। তার জন্য আমরা কি জানি, ভারী জিনিস যেগুলো হয় সেগুলো নিচের দিকে বেশি নামে, তার জন্য এই প্লেটটা নামলো। এবং ইউরেশিয়ান প্লেট যেটা ছিল সেটা একটু লাইটার ছিল, অর্থাৎ হালকা ছিল, তার জন্য ওটা কি করলো, ইমার্জ করলো বা ওপরের দিকে উঠে গেল। এটাও কিন্তু প্রশ্ন দেয়, এই যে দুটো প্লেট ছিল, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, এই দুটো প্লেটের মধ্যে কোনটা ভারী, কোনটা হালকা, বা কোনটা নিচের দিকে নামলো সাবডাক্ট করলো এবং কোনটা ওপরের দিকে উঠলো? তাহলে আমরা দেখলাম ইন্ডিয়ান প্লেট ওপরে নিচে নামলো যেহেতু ভারী, এবং ইউরেশিয়ান প্লেটটা ওপরের দিকে উঠলো। এটা তাহলে এইভাবে আমাদের এই একটা পয়েন্ট মনে রেখে দিলে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পরীক্ষায় করতে পারবো। একদম প্রথমে তৈরি হয়েছিল গ্রেট হিমালয়া, এবং লাস্ট ফেজ যেটা আমাদের একদম সবচাইতে শেষে, তার নাম কি? আমাদের শিবালিক রেঞ্জ। এটা একদম লাস্ট পার্টে তৈরি হলো শিবালিক। এই যে হাইট অফ হিমালয়া, হিমালয়ের উচ্চতাটা কি হচ্ছে? স্টিল ইনক্রিজিং, এখনো উচ্চতায় বাড়ছে। তার কারণ কি? এই যে ইন্ডিয়ান প্লেটটা ছিল এখনো নর্থের দিকে যাচ্ছে, স্টিল মুভিং নর্থওয়ার্ড, উত্তর দিকে এখনো কিছুটা যাচ্ছে, এবং কিন্তু তার গতি, এই যে প্লেট মুভমেন্ট গুলোর গতি, সেগুলো কিন্তু অত্যন্ত ধীর গতিতে হয়। তা যদি না হতো তাহলে কি হতো? বিশাল বড় ভূমিকম্প হতো এবং সমগ্র মানুষ বা সেখানে যে ধরনের স্ট্রাকচার আছে সব ভেঙে গুড়িয়ে যেত। তার জন্য ওই মুভমেন্ট গুলো অত্যন্ত ধীর গতিতে হয়। তো উচ্চতা কেন বাড়ছে আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের কিছুদিন আগেও যদি দেখি, হিমালয়ের আমাদের যে হাইয়েস্ট পিক আছে ওয়ার্ল্ডে, সেটা মাউন্ট এভারেস্ট আমরা জানি, সেটার উচ্চতাটা কত ধরা হতো? ৮,৮৪৮ মিটার। সেটা কিন্তু এখন কি ধরা হয়? ৮,৮৫০ মিটার, অর্থাৎ ২ মিটার কিন্তু উচ্চতা বেড়েছে। দুটো ২ মিটারের ধরনের উচ্চতা বাড়লো, তাই এখনো এটা বাড়ছে। তাহলে হিমালয় কিভাবে তৈরি হলো? দুটো প্লেট বাউন্ডারির মাধ্যমে, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির মাধ্যমে, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মাধ্যমে, এটা আমরা এখানে পড়লাম। এরপরে দেখব, এই যে এই হিমালয় তো তৈরি হলো, এই হিমালয় রেঞ্জটাকে আবার অনেকগুলো ভাগে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। কি কি ভাগে? এটা আমরা দেখলাম একদম হিমালয়, আমাদের যদি ভারতের ম্যাপটা দেখি, টোটাল দেখো 3টে কালার দিয়ে আমরা হিমালয়, টোটাল হিমালয়ান রেঞ্জটাকে বা হিমালয় পার্বত্য অঞ্চলটাকে ভাগ করেছি। একদম ওপরে, মাঝে এবং নিচে 3 ধরনের কালার দিয়েছি, 3 ভাগে ভাগ। এই যে ভাগটা করলাম, কিসের বেসিসে করলাম?
এই ভাগ করলাম হাইটের বেসিসে, অর্থাৎ উচ্চতা, কার উচ্চতা, কোন পার্টের উচ্চতা কত বেশি তার উপর নির্ভর করে টোটাল হিমালয়ান রেঞ্জটা একদম যে জম্মু কাশ্মীরের থেকে শুরু হচ্ছে সেখান থেকে একদম আমাদের অরুণাচল প্রদেশ গেছে, সেটাকে 3 ভাগে আমরা ভাগ করছি। এই যে অংশটা, এই পার্টটার কি নাম? আমাদের 1 নাম্বার দেখো দেওয়া আছে গ্রেটার হিমালয়া, মাঝখানের অংশটা তার নাম মিডিল হিমালয়া, এবং একদম লাস্টে যেটা তৈরি হলো যার উচ্চতা এখনো যার কার্য চলছে কিছুটা আমাদের একদম লাস্টে, সেটার নাম কি শিওয়ালিক, শিওয়ালিক রেঞ্জ, এটা হচ্ছে 3 নম্বরে। এই পার্ট একদম প্রথম গ্রেটার হিমালয়া, মাঝে হচ্ছে মিডল হিমালয়া এবং লাস্ট পার্ট হচ্ছে শিওয়ালিক রেঞ্জ। 3টে পার্টে আমরা ভাগ করছি হিমালয় রেঞ্জকে, কিসের ওপর ভিত্তি করে? আমরা হাইটের ওপর ভিত্তি করে পড়লাম। এরপরে এই যে 3টে ভাগ, এটাকে আমরা ডিটেলসে দেখব, গ্রেটার হিমালয়, মিডল হিমালয় এবং শিওয়ালিক রেঞ্জ যেগুলো রয়েছে। একদম ফার্স্টে রয়েছে আমাদের গ্রেটার হিমালয়। এই যে গ্রেটার হিমালয়, এই গ্রেটার হিমালয়টাকে আবার অনেকে বিভিন্ন নামে ডেকে থাকে, অর্থাৎ এর বেশ কিছু আদার নেম বা নিক নেম বলতে পারো বা অন্য নামে আমাদের কাছে পরিচিত থাকে, যেগুলো পরীক্ষায় দিয়ে দেয়। ধরো বললো এই হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি কোন কোন পার্টটাকে, হিমালয়ের কোন পার্টটা আমাদের কাছে হিমাদ্রি হিমালয় নামে পরিচিত, তাহলে কি গ্রেটার হিমালয়েরই আদার নামের মধ্যে রয়েছে হিমাদ্রি হিমালয়, বা আরেকটা কি নাম ডাকা হয় আপার হিমালয়, বাহিরগিরি, হিমগিরি। এই 4টে আলাদা আলাদা নামেও কিন্তু এই গ্রেটার হিমালয়টাকে আমরা ডেকে থাকি, হিমাদ্রি, আপার হিমালয়, বাহিরগিরি এবং হিমগিরি। এই যে টোটাল পার্টটা দেখলাম, গ্রেটার হিমালয় একদম প্রথম পার্টে শুরু হলো প্রায় 60 থেকে 65 মিলিয়ন ইয়ার্স আগে আমরা হিমালয় পর্বত সৃষ্টির সময় দেখলাম। তার এভারেজ হাইট কত? 6000 মিটার অ্যান্ড এভাব, অর্থাৎ 6000 মিটারের ওপরে তার উচ্চতা যে পার্টটা রয়েছে হিমালয়ের, সেটা আমরা এটা উচ্চতার ভিত্তিতে ভাগ করেছি, সেটা হচ্ছে গ্রেটার হিমালয়। যার কতটা উইথ, কত চওড়া রয়েছে, এটা কতটা জুড়ে রয়েছে, অলমোস্ট অর্থাৎ উত্তর দক্ষিণে কতটা অংশ রয়েছে, 25 কিলোমিটার পর্যন্ত এর উইথটা রয়েছে। এবং এক্সটেনশন একদম ওয়েস্ট থেকে আমাদের যেখানে জম্মু কাশ্মীর রয়েছে সেখান থেকে যদি আমরা একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত ধরি, তার এক্সটেনশনটা কত? সেটা হচ্ছে 2500 কিলোমিটার। অর্থাৎ এখানটা যদি আমরা দেখি, এই পার্ট থেকে একদম এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত সেটা হবে 2500 কিলোমিটার, এবং এই যে চওড়াটা, এই উইথটা, সেটা হচ্ছে এখান থেকে এতটা, এটা টোটাল হচ্ছে 2500 কিলোমিটার, আর এই যে উইথটা এটা হচ্ছে 25 কিলোমিটার প্রায় উপরের অংশটা। এই হচ্ছে তার বিস্তৃতি। এরপরে ওই যে লংগেস্ট পার্টটা কি রয়েছে এর মধ্যে, আমরা এটা যেহেতু কিসের ভিত্তিতে করেছি, হাইটের ভিত্তিতে করেছি, এবং অন্য একটা ভাগেও আমরা হিমালয়কে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রিজিয়নের বেসিসে, অর্থাৎ কোন রিজিয়নের মধ্যে, কোন এলাকার মধ্যে দিয়ে রয়েছে। তার মধ্যে সেন্ট্রাল হিমালয় বা নেপাল হিমালয়টা সবচাইতে বড় হয়। এই হিমালয়ের মধ্যে বা গ্রেটার হিমালয়ের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পাস রয়েছে, গিরিপথ রয়েছে। গিরিপথগুলো কি কাজে লাগতো? এই গিরিপথগুলো হচ্ছে আমরা কি জানি, পাহাড়ের বা মাউন্টেন রিজিয়নের মধ্যে একটা সংকীর্ণ পথ রয়েছে যার মাধ্যমে আমরা যাতায়াত করি, বা প্রাচীনকালে কি হতো, ব্যবসা বাণিজ্য করা হতো। সবচাইতে ইম্পর্টেন্ট কি, জজিলা পাস আমরা জানি। কোথায় আছে জজিলা পাস? জম্মু কাশ্মীর। আমাদের এই পাস এবং যেগুলো হিমবাহ থাকে সেগুলো নিয়েও আমাদের একটা আলাদা ক্লাস করানো হবে। এখানে আমরা শুধু যদি এই টপিকটার উপরে পড়বার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি, যে ইম্পর্টেন্ট পাস গ্রেটার হিমালয়ের মধ্যে কি রয়েছে, একটা জজিলা, একটা নাম কি শিবকিলা পাস, এটা কোথায় আছে? হিমাচল প্রদেশের মধ্যে। এবং নাথুলা, এটা আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটা, সিকিমের মধ্যে রয়েছে নাথুলা পাস নিয়ে। আমরা জানি আগে সিল্ক রুট ওখানে ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা হতো, এবং এই নাথুলা পাস নিয়ে ইন্ডিয়া চায়না অনেক সমস্যাও দেখা দিয়েছে, অনেক কনফ্লিক্ট হয়েছে নাথুলা পাস নিয়ে 1967 সালে। ইম্পর্টেন্ট গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহ, যেহেতু 6000 মিটার বা তার উপরে রয়েছে উচ্চতা, তাই এখানে বেশ কিছু হিমবাহ রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কি রয়েছে, রংবুক রয়েছে, গঙ্গোত্রী হিমবাহ রয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে আমরা কি জানি, গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। জেমু গ্লেসিয়ার রয়েছে,
এই জেমু গ্লেসিয়ার থেকেও আমরা পড়বো অনেক নদী, তিস্তা তোরসায় নদীগুলো তৈরি হচ্ছে আমাদের, যেগুলো সিকিম হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গ্লেসিয়ার বা হিমবাহ। এবং ইম্পর্টেন্ট যদি পিক যদি আমরা দেখি, হিমালয়ান রেঞ্জের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পিক গুলো রয়েছে, সেই ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পিক গুলো কোথায় অবস্থিত? এই পিক গুলো রয়েছে আমাদের গ্রেটার হিমালয়ের মধ্যে রয়েছে। তার কারণ কি? উচ্চতাটা 6000 মিটার বা তার বেশি, তার জন্য ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পিক গুলো আমাদের গ্রেটার হিমালয়ের মধ্যেই রয়েছে। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট পিক, এই যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পিক দেখলাম, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পিক কি? আমরা জানি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সেই মাউন্ট এভারেস্ট সবচাইতে গুরুত্বপূর্ণ, যার অপর নাম, এই হাইট কত রয়েছে এখন? 8850 মিটার। এটা কি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোচ্চ শৃঙ্গ। এর ফর্মার নেম অর্থাৎ প্রিভিয়াস, আগে এই মাউন্ট এভারেস্টটাকে কি নামে ডাকা হতো? মাউন্ট এভারেস্টের নাম ছিল পিক 15। পিক 15 নামে মাউন্ট এভারেস্টকে ডাকা হতো। তারপরে কি হলো? 1865 সাল থেকে এই পিকটা কি নামে পরিচিত হলো? মাউন্ট এভারেস্ট। কেন? ট্রিবিউট টু স্যার জর্জ এভারেস্ট। স্যার জর্জ এভারেস্টের প্রতি আমরা সম্মান জানাতে এটাকে 1865 সাল থেকে এই পিক 15টাকে মাউন্ট এভারেস্ট নাম দিয়ে ডাকতে শুরু করলাম। মাউন্ট এভারেস্ট থেকে দিয়ে দেয় যে মাউন্ট এভারেস্টটা বিভিন্ন এলাকাতে, বিভিন্ন দেশে কি নামে পরিচিত। নেপালি, আমরা যদি নেপাল দেখি, নেপালি লোকরা মাউন্ট এভারেস্টটাকে কি নামে বলে? তার নাম বলে সাগর মাথা। এবং তিব্বতের বা তাইবেতান নেম এটার কি হচ্ছে? চোমলাংমা বা চোমলাংমা। এটা হচ্ছে তিব্বতান, তাইবেতান, নেপালি নাম সাগর মাথা। চাইনিজ যেগুলো লোক রয়েছে তারা কি বলছে? কোয়ামলাংমা। চোমলাংমা একটা তিব্বতে এবং চাইনিজ বলা হচ্ছে কোয়ামলাংমা। কোয়ামলাংমা যে নামটা রয়েছে তার যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন করি, তাহলে ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে বা মানে হচ্ছে, অর্থ হচ্ছে মাদার অফ দ্য ওয়ার্ল্ড। মাদার অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে এই টার্মটার ইংরেজিতে যদি আমরা কনভার্ট করি তাহলে। এই হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার আগের নাম ছিল পিক 15, এবং 1865 পর থেকে এটাকে আমরা মাউন্ট এভারেস্ট বলে থাকছি। এবং নেপালি নাম, চাইনিজ নাম, তিব্বত নাম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েই দেয় যে কোনটাকে কি নামে ডাকা হয়। এতটা পর্যন্ত যে পড়ানো হলো, বলো কারো যদি কিছু সমস্যা থাকে বা বোঝা গেছে কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সবচাইতে গুরুত্বপূর্ণ পিক গুলো রয়েছে গ্রেটার হিমালয়ের মধ্যে। একটা তার মধ্যে ছিল মাউন্ট এভারেস্ট, এবং অন্যান্য যদি কিছু পিক দেখি, কি নাম রয়েছে? কাঞ্চনজঙ্ঘা, যার হাইট কত? এই হাইট গুলো থেকেও কিন্তু পরীক্ষায় দেয়। কত হাইট? 8598 মিটার। মাকালু রয়েছে, মাকালুর হাইট কত? 8462 মিটার। ধৌলাগিরি বা ধৌলাগিরি রয়েছে, যার হাইট 8172 মিটার। অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণার হাইট কত? 8078 মিটার। এবং নাঙ্গা পর্বত রয়েছে, নাঙ্গা পর্বত 8126 মিটার। আর নন্দা দেবী, যেটা 7817 মিটার। সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ পিক, এবং এর কিন্তু আলাদা আলাদা ভাবে গুরুত্ব রয়েছে। যেমন নাঙ্গা পর্বতটাকে কি বলা হয়? আমরা যে হিমালয় পর্বত দেখলাম, হিমালয়ের ওয়েস্টার্ন মোস্ট পিক, সবচাইতে পশ্চিম দিকের যে পিক সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। এবং নন্দা দেবী, অন্নপূর্ণা, এগুলো রয়েছে। গ্রেটার হিমালয়ের মধ্যে এগুলো অন্য গুরুত্বপূর্ণ কিছু শৃঙ্গের নাম। তাহলে গ্রেটার হিমালয়ের পরে তিনটে ভাগ ছিল টোটাল হিমালয় রেঞ্জটা: গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় এবং শিবালিক। সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে মিডিল হিমালয়।
গ্রেটার হিমালয়ের যেমন বেশ কিছু আলাদা নাম রয়েছে, আদার নেম রয়েছে, সেরকম মিডিল হিমালয়কেও অন্য নামে ডাকা হয়। কি নাম? একটা হচ্ছে লেসার হিমালয়, আর একটা নাম হচ্ছে হিমাচল হিমালয়। এই দুই নামেও কিন্তু ডাকা হচ্ছে। আগেরটার হাইট ছিল কত? 6000 মিটার বা তার বেশি। এখানে মিডিল হিমালয়ের যদি এভারেজ হাইট আমাদের জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে 3500 বা 3500 মিটার থেকে 5000 মিটার উচ্চতা, প্রায় এটা হচ্ছে এভারেজ হাইট মিডিল হিমালয়ের। এবং এর উইথটা কত? আগেরটা যেমন 25 কিলোমিটার ছিল প্রায়, এটা হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার এই মিডিল হিমালয়ের উইথটা, চওড়াটা। এইখানের আগের যে গুরুত্বপূর্ণ কিছু শৃঙ্গ ছিল, পিক ছিল, সেখানে সেই একইভাবে মিডিল হিমালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জ রয়েছে। সেই রেঞ্জের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? পীরপাঞ্জাল রেঞ্জ। আমাদের পীরপাঞ্জাল রেঞ্জটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত রয়েছে, কোথা থেকে কোন এলাকার মধ্যে এক্সটেন্ড করছে এটা? সেটা হচ্ছে ঝিলাম এবং বিয়াস নদী, যেটা কোথায় আছে? কাশ্মীরে রয়েছে। ঝিলাম নদী আমরা জানি, ঝিলাম নদীর পাশ দিয়ে আমাদের শ্রীনগর যেটা রয়েছে, কাশ্মীর শ্রীনগর, সেটা ঝিলাম নদীর তীরে রয়েছে। সেই ঝিলাম বিয়াস থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত, জম্মু কাশ্মীরের ঠিক এদিকে যে রাজ্যটা রয়েছে হিমাচল প্রদেশ, সেটা পর্যন্ত পীরপাঞ্জাল রেঞ্জটা বিস্তৃত। এই যে পীরপাঞ্জাল রেঞ্জ দেখলাম, এখানে আমাদের এটা হলো সেই একইভাবে মিডিল হিমালয়টা। এই মিডিল হিমালয়টার আর কিছু গুরুত্বপূর্ণ পিক রয়েছে বা রেঞ্জ রয়েছে। ধৌলাধর যে রেঞ্জটা রয়েছে, এই ধৌলাধর রেঞ্জটা কোথায় আছে? হিমাচল প্রদেশের মধ্যে। নাগটিব্বা রেঞ্জটা, এটা ইউকে বা উত্তরাখণ্ড, ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে। এইচপি হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। এবং মহাভারত লেক, এই যে রেঞ্জটা রয়েছে, এটা নেপালের মধ্যে রয়েছে। এই তিনটে গুরুত্বপূর্ণ রেঞ্জ, এটাও দেয় পরীক্ষায়, যে নাগটিব্বা যে রেঞ্জটা রয়েছে, এটা বলে কোন রাজ্যের মধ্যে আমাদের পড়ে। সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ধৌলাধর হিমাচল প্রদেশ এবং মহাভারত লেক নেপালের মধ্যে। আগেরটার মতো জজিলা বা অন্যান্য যে নাথুলা পাস ছিল, এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পাস রয়েছে, গিরিপথ রয়েছে। তার মধ্যে কি? বানিহাল, গোলাপঘর, পীরপাঞ্জাল, এই তিনটে সব চাইতে গুরুত্বপূর্ণ রেঞ্জ, আমাদের ইম্পর্টেন্ট পাস রয়েছে। কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা, এই পীরপাঞ্জাল এবং জাস্কার রেঞ্জ, এখান থেকে যখন আমরা ট্রান্স হিমালয় পড়বো, ট্রান্স হিমালয় পড়ার সময় দেখবো যে পীরপাঞ্জাল জাস্কার রেঞ্জ রয়েছে, তার মাঝখানে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং এখান থেকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ আমাদের অংশ, যেমন বললাম এই ধৌলাধর বা নাগটিপ বা এগুলো যেমন দেয়, সেরকমই কিছু হিল স্টেশন রয়েছে। এই হিল স্টেশন গুলোর নাম তুলে দিয়ে দেয়, যে মুসৌরি বা নৈনিতাল, রানীক্ষেত, দার্জিলিং, এই যে ইম্পর্টেন্ট হিল স্টেশন গুলো, সেগুলো কোন হিমালয়ের মধ্যে পড়ছে? গ্রেটার হিমালয় না মিডিল হিমালয় নাকি আমাদের শিবালিক রেঞ্জের মধ্যে? তাহলে ইম্পর্টেন্ট যত কিছু হিল স্টেশন রয়েছে সেগুলো মিডিল হিমালয়ের মধ্যে রয়েছে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ পিক গুলো যদি বলে, পিক গুলো আমাদের গ্রেটার হিমালয়ের মধ্যে পড়বে, সেরকম ইম্পর্টেন্ট হিল স্টেশনের যদি নাম দেয়, ম্যাক্সিমামটাই আমাদের মিডিল হিমালয়ের মধ্যে পড়ছে। এই হলো মিডিল হিমালয়, গ্রেটার মিডিল হিমালয়। এখান থেকে এভারেজ হাইট থেকে প্রশ্ন দিয়ে দেয়, রেঞ্জ গুলোর নাম দিয়ে প্রশ্ন দেয়, এবং পাস, ইম্পর্টেন্ট যে পাস রয়েছে সেই পাস গুলোর থেকেও কিন্তু প্রশ্ন দেয়, যে কোন পার্টের মধ্যে হিমালয়ের কোন পার্টের মধ্যে এই অংশগুলো পড়ছে। দুটো পার্ট পড়লাম, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়। লাস্ট পার্ট আমাদের শিবালিক রেঞ্জ। আগের দুটোর মতোই এটারও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, আদার নেম রয়েছে। কি নাম? একটা হচ্ছে লোয়ার হিমালয়, আউটার হিমালয়, একটা সাব হিমালয়। লোয়ার এবং লেসার এই দুটোর মধ্যে গুলিয়ে যেন না যায়। আমাদের আগেরটা যেটা পড়লাম মিডিল, মিডিলটা কিন্তু লেসার, আর শিবালিক যেটা, শিবালিক হচ্ছে আমাদের লোয়ার। এই দুটো গুলিয়ে যাতে না যায়। ম্যাক্সিমাম প্রশ্ন এটা দেয় যে শিবালিক যে রেঞ্জ রয়েছে, শিবালিক রেঞ্জের এভারেজ হাইট কত? এটা কত? 600 মিটার থেকে 1500 মিটার। প্রথম ছিল 6000 মিটার তার উপরে, তারপরটা দেখলাম 3500 থেকে 5000, এবং এই শিবালিক রেঞ্জ এটা হচ্ছে 600 থেকে 1500 মিটার। যেহেতু হিমালয় রেঞ্জকে আমরা এই তিনটে ভাগে ভাগ করেছি হাইটের বেসিসে, তাই এভারেজ হাইট গুলো আমাদের জানতে হচ্ছে। সবচাইতে পুরনো অংশ ছিল গ্রেটার হিমালয়, এবং ইয়াংগেস্ট পার্ট যেটা সবচাইতে নবীন, সেটা হচ্ছে আমাদের এই শিবালিক রেঞ্জ। এটা সবচাইতে শেষে, লাস্ট অফ অল রেঞ্জের,
যতগুলো আমরা দেখলাম গ্রেটার মিডিল শিবালিকের মধ্যে সবচাইতে শেষে তৈরি হয়েছে, লাস্টে। এবং এখান থেকে এই প্রশ্নগুলো প্রায় দিয়ে দেয়। কোন এরিয়াতে দুভাগে এখানে দিতে পারে, একটা বলতে পারে জম্মু হিল বা এই ধাং, দুধুয়া এইগুলো কোথায় আছে, কোন রাজ্যে অবস্থান করছে, অথবা দুই ভাগে দিতে পারে যে জম্মু কাশ্মীরে শিবালিক রেঞ্জটা কি নামে পরিচিত। এইভাবে দুটো ভাগেই দিতে পারে। তাহলে জম্মু হিল আমরা নাম দেখেই পড়ছি, রেডি হয়ে গেছে, একটু বাদে যাচ্ছে। জম্মু হিল যেটা রয়েছে, জম্মু হিলটা আমাদের কোথায় নাম দেখে আমরা বুঝতে পারছি কোথায়, জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে। ধাং যে অংশটা, ধাং বা দুধুয়া রেঞ্জ, এটা উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে পড়ছে। ম্যাক্সিমাম দেয় এই তিনটে নাম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আবর, একটা মিসমি এবং একটা হচ্ছে দাফলা। এগুলো কোথায় আছে, আমাদের অরুণাচল প্রদেশ যে রাজ্যটা রয়েছে একদম নর্থ, আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেট গুলোর মধ্যে রয়েছে সেখানে এই অরুণাচল প্রদেশ রয়েছে সেগুলো। এবং মাঝখানে যে নেপাল রয়েছে সেখানে এটা চুড়িয়াঘাট নামে পরিচিত। তাহলে দুটো কি বললাম, এক হচ্ছে এই নাম তুলে বলতে পারে যে কোন রাজ্যের মধ্যে রয়েছে, অথবা এরকম বলতে পারে এই যে আবর বা মিসমি এটা তোমার অরুণাচল প্রদেশে শিবালিক কি নামে পরিচিত, তখন তোমাকে এই নাম কিন্তু বলতে হবে। বা বলতে পারে শিবালিক রেঞ্জ জম্মু কাশ্মীরে কি নামে পরিচিত, সেটা লোকাল নাম কি, তখন এই জম্মু হিল, এগুলো দেখতে হচ্ছে। লাস্ট পয়েন্ট এখান থেকে কি, এই ভ্যালিটা, ভ্যালি কি উপত্যকা কি হয়, যে পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকার মধ্যে কিছু অংশ থাকে সমতল, সেটাকে আমরা কি বলে থাকি, ভ্যালি বলে থাকি। এই ভ্যালিটা, যে ভ্যালিটা কি করছে, শিবালিক রেঞ্জকে লেসার হিমালয়ের মাঝে যে ভ্যালিগুলো রয়েছে সেগুলো নোন অ্যাজ দুন, দুন বলে ডাকা হচ্ছে। কোথায়, পশ্চিম দিকে, পশ্চিম দিকে এই এই যে পাহাড় রয়েছে তার পাদদেশে যে সমতল ভূমি রয়েছে সেটাকে দুন বলে ডাকা হচ্ছে। যার মধ্যে এক্সাম্পল যদি বলে পশ্চিম দিকে কে কে রয়েছে, জম্মু কাশ্মীরের মধ্যে কোটলি দুন বলে একটা দুন আছে দেখা যায়, পাটলি দুন বলে দেখা যায়, এবং সবচাইতে আমাদের কাছে কমন টার্ম একটা যেটা আমরা প্রায় শুনে থাকি উত্তরাখণ্ডে আছে দেরাদুন, দেরাদুন নামটা আমরা প্রায় পড়ে থাকি। তাহলে দুন অংশ কি, দুন হচ্ছে ওই সমতল যে এলাকা সেটা হচ্ছে আমাদের দুন, যেটা পশ্চিমে দুন নামে পরিচিত। পূর্বে কি নামে পরিচিত, এটাকে ডুয়ার্স বলা হচ্ছে। ডুয়ার্স আমরা জানি কোথায়, পূর্ব দিকে রয়েছে, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হরিদ্বার আমরা যদি দেখি উত্তরাখণ্ডে আছে, খুব গুরুত্বপূর্ণ আমাদের রিলিজিয়াস একটা প্লেস। এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কে আছে, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার যেখানে রয়েছে ডুয়ার্স আমরা জানি, ডুয়ার্স অঞ্চলটা পশ্চিমে দুন বলা হচ্ছে এবং পূর্বে যেটাকে ডুয়ার্স বলা হচ্ছে ওই পার্বত্য এলাকাটাতে। এই ছিল আমাদের শিবালিক, যার মধ্যে এটা দেয় পরীক্ষায় কোনটা গুরুত্ব, এভারেজ হাইট কত এবং ইয়াংগেস্ট পার্ট এটা, আর এই অংশগুলো কোন পার্টটা কোন অংশের মধ্যে রয়েছে, এটা হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা তাহলে আমরা হাইটের বেসিসে হিমালয়কে তিন ভাগে ভাগ করলাম, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় এবং শিবালিক হিমালয়। তার পার্টগুলো আমরা একটু ডিটেলসে পড়লাম। যদি কারো কোনো সমস্যা থাকে জানাও। ঠিক আছে, তাহলে হাইটের বেসিসে আমরা তিনটে ভাগ করলাম, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, লোয়ার হিমালয়। সেরকম একইভাবে আমরা রিজিয়নগত অর্থাৎ কোন এলাকায় রয়েছে তার উপর ভিত্তি করেও কিন্তু তিন ভাগে ভাগ করছি, হিমালয়কে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। এখানে যদি আমরা ম্যাপটা আরেকবার দেখি, হিমালয়ের যে ম্যাপটা দেখেছিলাম, এই যে পার্টটা, এই পার্টটা টোটাল আমাদের হিমালয় ছিল। দিক কোন দিকে রয়েছে বা কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে তার বেসিসে কিন্তু আমরা রিজিয়ন গত ভাবে তিন ভাগে ভাগ করছি। তাহলে এটা যদি টোটাল আমাদের হিমালয় হয় তাহলে কি দেখব, এখানে এই দিকটা আমাদের একদম ডান দিকটা রয়েছে, এদিকে যদি আমি ঘুরি তাহলে ডান দিক হবে। তাহলে কি এই অংশটা আমাদের পশ্চিম হিমালয়, মাঝখানের অংশটা আমরা কি বলছি সেন্ট্রাল হিমালয়, এবং একদম লাস্ট পার্টটা যেটা রয়েছে বাঁ দিকে রয়েছে সেটা হচ্ছে আমাদের ইস্ট হিমালয়। এটা যেমন হাইটের বেসিসে করেছিলাম সেরকম
রিজিয়ন বেসিসে করলে 3 ভাগে, একদম পশ্চিমে যেটা রয়েছে সেটা ওয়েস্ট, মাঝে যেটা রয়েছে সেন্ট্রাল, একদম পূর্বে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব হিমালয় বা ইস্ট হিমালয়া। ওয়েস্ট হিমালয় যেটা রয়েছে, ওয়েস্ট হিমালয়টাকে আবার রিজিয়নের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করছি, অর্থাৎ কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে তার উপর বেসিস করে এটাকে আমরা ভাগ করি। তাহলে একদম পশ্চিমে কি দেখলাম আমরা, কাশ্মীর হিমালয় রয়েছে একদম উপরের অংশটাতে, কাশ্মীর হিমালয়, কাশ্মীর এখন যেটা জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই দুটো মিলেই কিন্তু কাশ্মীর হিমালয় রয়েছে। তার নিচের রাজ্য কি রয়েছে, হিমাচল প্রদেশ, তার জন্য সেটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। এবং তার নিচে আমাদের কুমাউন রয়েছে, যেটা কুমাউন মানে কি আমরা জানি উত্তরাখণ্ড যে রাজ্যটা, সেই উত্তরাখণ্ড যে রাজ্যটার পার্ট যে হিমালয় রয়েছে সেটাকে আমরা কুমায়ুন হিমালয় বলে উল্লেখ করে থাকি। কভারিং স্টেট এবং ইউটি যদি দেখি তাহলে একদম প্রথমে কে রয়েছে, জম্মু কাশ্মীর, কাশ্মীর হিমালয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি, এই দুটো। হিমাচল হিমালয় কোথায় রয়েছে, হিমাচল প্রদেশের মধ্যে, এবং উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে এই হুমায়ুন হিমালয়া। এক্সটেনশন কোথায় হচ্ছে, নাঙ্গা পর্বত থেকে, যে নাঙ্গা পর্বতটা আমাদের গ্রেটার হিমালয় পর্বতমালাতে পড়লাম গুরুত্বপূর্ণ পাহাড়ের মধ্যে, যার হাইট কত ছিল 8126 মিটার। এটা কি নাঙ্গা পর্বত থেকে প্রশ্ন দেয়, নাঙ্গা পর্বত হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পিক অফ হিমালয়া, হিমালয়ের পশ্চিমতম পিক। সেখান থেকে কালী নদী, কালী নদী পর্যন্ত এটা। এই যে রিজিয়ন বেসিসে, আগেরটা যেমন হাইট বললাম, এই রিজিয়নটা কিসের উপরে ভিত্তি করলাম, যে ওয়েস্টার্ন হিমালয়টা কোন জায়গা থেকে কতটা পর্যন্ত হবে, এটা ভিত্তি হচ্ছে যে নদী, বিভিন্ন নদী আমাদের হিমালয়কে, হিমালয়ের উপর দিয়ে গেছে। তাহলে সেই একটা নদী থেকে আরেকটা নদীর মাঝে যে অংশগুলো সেটাকে আমরা করছি, অর্থাৎ এখান থেকে এই যে কোশ্চেন আমরা করছি, এখানে কিছু নদী গেছে, এখান থেকে এতটা পর্যন্ত একটা নদী গেছে, এখান থেকে একটা এই পর্যন্ত একটা নদী গেছে, সে তার ভিত্তিতে আমাদের ওই রিজিওনাল বেসিসটা ভাগ করা হয়েছে। একদম এখানে কি বললাম, নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত রয়েছে যেটা কি পশ্চিমতম পিওকের মধ্যে রয়েছে, পশ্চিমতম হিমালয়ান পিক। সেখান থেকে এখানে কালী বলে একটা নদী গেছে, নেপালের মধ্যে দিয়ে ঢুকেছে, সেই কালী রিভার পর্যন্ত যে পাটটা সেটা হচ্ছে পশ্চিম হিমালয়। সেই পশ্চিম হিমালয়ের টোটাল স্ট্রেচ যদি আমরা দেখি, বিস্তৃতি যদি দেখি, তাহলে কি দেখব, এর বিস্তৃতি হচ্ছে 880 কিলোমিটার। এটা হচ্ছে 880 কিলোমিটার এর টোটাল স্ট্রেচটা, বিস্তৃতিটা। এবং এখানে গুরুত্বপূর্ণ নদী কি কি রয়েছে, আমরা জানি ইন্দাস নদী আছে, এবং ইন্দাস নদীর যে 5টা গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি রয়েছে, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, এই অংশের মধ্যে, এই ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে আমরা দেখতে পাই। তার সাথে
হুম, এবারে শোনা যাচ্ছে? তো অনেকক্ষণ থেকে বলছে, 3 মিনিট আগে থেকে বলছেন, দেখিনি। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে হয়তো আগেরটা তোমরা শুনতে পাওনি, আগের এই যে ওয়েস্টার্ন হিমালয়টা বললাম, রিজিয়ন বেসিসে, যেটা আগেরটা যেমন হাইটের বেসিসে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, সেরকম কোন এরিয়াতে কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে তার উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি। ওয়েস্টার্ন হিমালয়, সেন্ট্রাল হিমালয় এবং ইস্টার্ন হিমালয়। পশ্চিম দিকে যেটা রয়েছে, মাঝখানে কে আছে এবং পূর্বে রয়েছে। ওয়েস্ট হিমালয়ের যে রাজ্যগুলো আমাদের থাকে তার উপর ভিত্তি করে আমাদের ওয়েস্টার্ন হিমালয় রয়েছে। কোন কোন রাজ্য আছে? কাশ্মীর, হিমালয়, হিমাচল প্রদেশ যে রাজ্যটার মধ্যে যে হিমালয়টা রয়েছে সেটা হিমাচল হিমালয়, এবং উত্তরাখণ্ডের মধ্যে আছে আমাদের হুমায়ুন হিমালয়। সেইগুলো এখানে কভারিং স্টেটের মধ্যে আছে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এর এক্সটেনশনটা কি বললাম, কোথায়? নাঙ্গা পর্বত, যেটা কি ওয়েস্টার্ন মোস্ট পিক, পশ্চিমতম শৃঙ্গ, যেটার হাইট ছিল 8126 মিটার। সেখান থেকে কালী নদী, যেটা নেপালের মধ্যে দিয়ে গেছে, সেই কালী নদী পর্যন্ত এটা স্ট্রেচ হয়েছে, যেটা 880 কিলোমিটার। ইম্পর্টেন্ট কিছু রেঞ্জ রয়েছে, যে রেঞ্জের মধ্যে শিবালিক আছে, পীরপাঞ্জাল আছে, জাসকার, লাদাখ, নাগটিব্বা এবং মুসৌরি, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু রেঞ্জ। নদী যদি ধরি, ইন্দাস নদীর যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি গুলো আছে 5টা, সেই ইন্দাস, তার সাথে ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, গঙ্গা, যমুনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এই ওয়েস্টার্ন হিমালয়ের আমাদের নদী। এবং গ্লেসিয়ার যেগুলো রয়েছে, সিয়াচেন, যেটা ভারতের সবচাইতে বড় আমাদের সিয়াচেন হিমালয়, হিমবাহ, বল্টারও রয়েছে, হিসপার এবং বিয়াফো, এগুলো ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন হিমালয়ের গ্লেসিয়ারের মধ্যে পড়ছে। একইভাবে আমরা যদি সেন্ট্রাল হিমালয় পড়ি বা নেপাল হিমালয় পড়ি, নেপাল হিমালয়ের নাম দেখেই আমরা বুঝতে পারছি কি নেপাল হিমালয়টা কোথায় আছে। নেপালের মধ্যে আছে, কভারিং কান্ট্রি নেপাল। এর এক্সটেনশনটা কি আমরা একটু আগে পড়লাম, যে এই যে রিজিয়নাল বেসিসটা আমরা ভাগ করেছি কিসের বেসিসে, সেটা হচ্ছে কোন দুটো এলাকার মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে তার উপরে। তাহলে কালী নদী আগেরটা শেষ হয়েছিল, সেই কালী নদী থেকে আমরা তিস্তা নদী বলতে পারি, অথবা কালী নদী থেকে সিঙ্গালীলা যে পর্বতটা রয়েছে, সেই সিঙ্গালীলা রিজটা রয়েছে, বা কালী নদী থেকে সান্দাকফু, এই সান্দাকফুটা যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, 3630 মিটার তার উচ্চতা রয়েছে, সেটা পর্যন্ত রয়েছে। এর স্ট্রেচ কত? আগেরটা ছিল 880, এটা হচ্ছে 800 কিলোমিটার। এবং এর গুরুত্বপূর্ণ নদী কালী, ঘরঘরা, গন্ডক, কোশি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নদী। রেঞ্জ যদি ধরা হয়, ইম্পর্টেন্ট রেঞ্জ মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, এগুলো 3টে গুরুত্বপূর্ণ আমাদের রেঞ্জ রয়েছে। এবং মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, 8850 মিটার উচ্চতা, সেটা এই সেন্ট্রাল হিমালয়ের মধ্যে পড়ছে। এবং লাস্ট পার্ট আজকের, যদি আমরা দেখি, সেন্ট্রাল হিমালয়ের পরে ইস্ট হিমালয়। ইস্ট হিমালয় কোথায় রয়েছে? একদম পূর্ব দিকে রয়েছে। কোন কোন রাজ্যের মধ্যে? এই ইস্ট হিমালয়টাকেও আবার 3 ভাগে ভাগ করা যাচ্ছে। সিকিম হিমালয় বা সিকিম দার্জিলিং হিমালয়, যেটা সিকিম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। ভুটান হিমালয়, নাম দেখেই বুঝতে পারছি ভুটানের মধ্যে। আর আমাদের অরুণাচল হিমালয়, আসাম অরুণাচল হিমালয়, যেটা অরুণাচল প্রদেশ এবং আসাম, এই দুটো রাজ্যের মধ্যে এর বিস্তৃতিটা রয়েছে। এর এক্সটেনশন যদি দেখি, আগে দেখলাম সিঙ্গালীলা রিজে শেষ হয়েছিল, সেই সিঙ্গালীলা রেঞ্জ থেকে নামচা বারোয়া, আগেরটা যেমন একদম প্রথমে পড়েছিলাম আমাদের নাঙ্গা পর্বত কি ছিল? পশ্চিমতম ওয়েস্টার্ন মোস্ট পিক, সেরকম নামচা বারোয়া হচ্ছে ইস্টার্ন মোস্ট পিক। সেখান থেকে এই সান্দাকফু পর্যন্ত, বা সান্দাকফু থেকে নামচা বারোয়া পর্যন্ত এটা, বা তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত। আগেরটা কালী থেকে তিস্তা ছিল, এটা সেরকম তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত এর ইস্টার্ন হিমালয়ের বিস্তৃতি, যা স্ট্রেচ 820 কিলোমিটার। এবং এখানের গুরুত্বপূর্ণ নদী কি? তিস্তা নদী, তোরসা নদী এবং ব্রহ্মপুত্র, এই
ইস্ট হিমালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ নদী। টোটাল আমরা যদি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব এর এক্সটেনশন দেখি, তার হচ্ছে 2500 কিলোমিটার। 880 ছিল ওয়েস্টার্ন হিমালয়, তারপরে 800 এবং এটা হচ্ছে 820। এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত আমাদের 2500 কিলোমিটার। এটা হলো টোটাল স্ট্রেচ পশ্চিম, মধ্য এবং পূর্ব হিমালয়। এবং এখানের গুরুত্বপূর্ণ যদি পিক দেখি তাহলে কে কে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা আছে, সান্দাকফু আছে, ফালুট আছে এবং সবরগ্রাম। এই কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট ইস্টার্ন হিমালয়ের পিক রয়েছে বা শৃঙ্গ রয়েছে। তো এই ছিল আমাদের আজকে হিমালয়ের টোটাল যে আমাদের ফিজিক্যাল বা ফিজিওগ্রাফিক ডিভিশন, ইন্ডিয়াকে 6টা ভাগে ভাগ করা হয়েছিল। তার মধ্যে একটা পার্ট একদম সবচাইতে প্রথম পার্ট ছিল আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। নর্দার্ন মাউন্টেন রিজিয়নটাকেও আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, হিমালয়ান রেঞ্জ, ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টের হিল। সেই 3টে পার্টের মধ্যে প্রথম পার্ট যেটা হিমালয় সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই হিমালয় রেঞ্জটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলতে পারো, বা নেক্সট দিন যেদিন আমরা ক্লাস করব, আগামী কালকেই ক্লাস করব, ট্রান্স হিমালয় আর নর্থ ইস্টার্ন যে পার্টটা রয়েছে সেটা পড়ানো হবে। সেখানে প্রথমে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যতটা বোঝানো হলো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা কোথাও কোনো জায়গায় মিস করে গেছো, শুনতে পাওনি, সেটা ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন করবার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করছি।